সমগ্র লাউঞ্জ জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে এখন। থেমে গিয়েছে একটু আগের হাসির কলরব। মাফিয়া বসটা পেন্টহাউসে ফিরে আসা মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট। সে ফিরে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে খুশির ঝিলিক, আনন্দঘন মুহূর্ত সব। অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে ঈশানী আর ফ্লোরা। মাফিয়া বসের কালো দুনিয়ায় কখনো এমন প্রাণোচ্ছল হাসির আওয়াজ শোভা পায় না। তাই তো এরিস ফিরে আসার পর মুহূর্তেই নিস্তব্ধ মরীচিকার আড়ালে বিলীন হয়ে গিয়েছে হাসির ঝংকার। যেন স্বকীয়তা ফিরে পেয়েছে তার পাপের রাজ্য। সব কিছু থমথমে হয়ে আছে। তাও মনে হচ্ছে একটু আগের খিলখিল হাসির আওয়াজ এখনও বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কালো পেন্টিংয়ের চার দেয়ালে। এরিস বড় বড় পা ফেলে করিডোর ধরে সামনে এগোচ্ছে। কপালে তার দুশ্চিন্তার তীক্ষ্ণ ভাঁজ, চেহারায় স্পষ্ট ব্যতিগ্রস্ততা। কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্ক অবধি প্রতিটা ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আজ। এরিস বিরক্ত হয়। হাঁটার গতি ধীর করে ফের ঘাড় বাঁকিয়ে তাকায় লাউঞ্জের দিকে। ঈশানী মেয়েটা আর চোখে এদিকেই চেয়ে আছে। সেই নীলাম্বর সরলতায় ঘেরা একজোড়া ভীত সন্ত্রস্ত জলজলে নেত্রদয়, যা দেখলে বারবার বেইমান হয়ে ওঠে ওর হৃদয়টা। চৌম্বকীয় এক অদৃশ্য শক্তি বলে নিস্তেজ করে দেয় ভেতরের হিংস্র পাশবিক সত্তাটাকে, যা এরিসের মস্তিষ্ক ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা। এই মেয়েটাকে কখনোই নিজের কড়া পড়া পাথর হৃদয়ের নিয়ন্ত্রক হতে দেবে না এরিস, কিছুতেই না। না, আর নেওয়া যাচ্ছে না। কোনো এক অজানা কারণবশত প্রচণ্ড ক্ষুব্ধতায় চোয়াল শক্ত করে গজরাতে গজরাতে অফিস রুমে ঢুকে যায় এরিস। ভেতরে গিয়ে টি শার্টের উপরে পরিহিত ভেলভেটের হুডিটা শরীর থেকে একটানে খুলে ছুঁড়ে ফেলে দেয় সফেদ মেঝেতে। মন মস্তিষ্কের এহেন নিয়ন্ত্রণহীন ভাবনা মোটেই গ্রহণ করতে পারছে না এরিস। অগত্যাই রাগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে দাঁতে দাঁত পিষে বলল, একটা তুচ্ছ মেয়ের হাসি দেখে থমকে যাওয়া কখনোই এরিসীয় ভানকে শোভা পায় না। গ্যাংস্টার এরিস কখনো পবিত্রতায় আটকায় না। নেক্সট টাইম এরিসীয় ভানের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাইলে ওই মেয়েটাকে তার উপযুক্ত জায়গা বুঝিয়ে দেব আমি। এরিসের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে গজগজ করতে করতে ঈশানীর উপর ক্ষোভ ঝাড়লেও ওর নিয়ন্ত্রণহীন মনটা বিদ্রুপাত্মক হেসে উপহাস করে বলল, একটু আগে সেটাই করছিলি, যেটা তুই প্রচণ্ড ঘৃণা করিস। যে জিনিসগুলোর সাথে তোর এই জীবনে কখনো পরিচয় হয়নি, তোর মরীচিকার মতো অন্ধকার জীবনে যেগুলো নিছকই মূল্যহীন, সেই জিনিসগুলোতেই বারবার আটকে যাচ্ছিস তুই। জাস্ট স্টপ ইট। আবার সেই বিদ্রুপাত্মক নিয়ন্ত্রণহীন ভাবনায় দিশেহারা হয়ে নিজেকেই নিজে ধমকে উঠল এরিস। কর্ধের তোপে ভল ভল করে মাথায় রক্ত উঠে গেল ওর। সুদর্শন অথচ হিংস্র ব্ল্যাডিবিস্ট মাফিয়াটা পারছে না নিজের ভাবনাকে নিজেই গলা টিপে মেরে ফেলতে, যার দরুন ক্ষুব্ধতার চরম সীমানায় গিয়ে প্রচণ্ড কর্ধে অফিস রুমের সব কিছু দুই হাতে তছনছ করে দেয় এরিস। অত্যন্ত দামি ডিজাইনার টিপট, রেড ওয়াইনের বোতল, পিসি, মনিটর, সেন্টার টেবিল, জানালার কাচ, এমনকি ইলেকট্রনিক ডিভাইস, সব কিছু উল্টে পাল্টে ফেলে সেগুলোকে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ভাঙতে ভাঙতে হুঙ্কার দিয়ে এরিস বলে, সব দোষ ওই মেয়েটার, সব দোষ ওর। আমি ওকে দুই চোখে দেখতে চাই না, কোনো দিন না। সেই তখন থেকে উপরতলায় ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ ভেসে আসছে। প্রতি সেকেন্ড অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠে এটা ওটা ছুটে এসে অকস্মাৎ আছড়ে পড়ছে নিচতলা লাউঞ্জে। কখনো ভাঙা কাচের টুকরো, আবার কখনো আস্ত মনিটর। লাউঞ্জের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ফ্লোরা আর ঈশানী। ভয়ের চোটে আত্মাটা যেন ঠোঁটের আগায় উঠে এসেছে তাদের। দোতলার এই বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে ঈশানী নিজেই দায়ী তা জানা নেই স্বয়ং ঈশানীর।
তাই তো উপরতলার ধুমধাম ভাঙাচোরার আওয়াজ উপেক্ষা করে জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় ফ্লোরাকে শুধালো, কি হয়েছে বলো তো? ঈশানী কথাটা বলতে না বলতেই উপর থেকে একটা ভাঙা টিপটের টুকরো এসে আচমকা আঘাত করল ইস্যুর কপালে। তৎক্ষণাৎ গলগল করে তাজা রক্তস্রোত বেরিয়ে এলো ওর কপাল কেটে। প্রচণ্ড ব্যথা পেয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে ঈশা। ওর কপাল চুইয়ে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ফ্লোরা তড়িঘড়ি করে হাত চেপে ধরে সেখানে। আস্তে করে ভয়ার্ত ঢোক গিলে আহত গলায় বলে, এটা কি হয়ে গেল তোমার ইস্যু? আমি সত্যিই বুঝতে পারছি না এরিস হঠাৎ এমন পাগলামি কেন করছে। ও তো কখনোই এমনটা করে না। নীল নীল চোখ দুটো মেলে টলটলে ব্যথাতুর চাহনিতে ঈশানী তাকায় এরিসের অফিস রুমের দিকে। ভঙ্গুর হৃদয়টা আলগোছে চেপে রেখে মনে মনে আওড়ায়, আপনি আমার জীবনের সেই অভিশপ্ত অধ্যায়, যে এক রাতের জন্য বাঁচাতে এসে সারা জীবনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। ঈশানী তাকিয়েছিল নিষ্প্রভ। উপরের ভাঙাভাঙির আওয়াজ কিঞ্চিত কমে এসেছে এখন। ওর কপালে রক্ত খানিকটা শুকিয়ে এলে ফ্লোরা হাত সরিয়ে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই সুযোগে ওদিকে গিয়ে ফার্স্ট এইড বক্সটা খুঁজে নিয়ে আসি। কথা শেষ করে সাবধানে সামনে পা বাড়ালে পেছন থেকে ওর ফিনফিনে হাঁটু সমান ফ্রকটা টেনে ধরে ঈশানী। শরীরে টান অনুভব করে ফ্লোরা পেছনে ঘুরলে ঈশানী এক পল ছেড়ে আকুতির স্বরে বলে, যেও না, ভয় করছে, যদি আবার। ফ্লোরা মৃদু হাসল, যেন এতক্ষণের তাণ্ডব কিছুই নয় ওর কাছে। এর থেকে ভয়াবহ দৃশ্য দেখে অভ্যস্ত। সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে ইস্যুকে আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না, দাঁড়াও দেখছি। এই বলে 2 কদম সামনে এগিয়ে দোতলার দিকে উকিঝুঁকি দেয় ফ্লোরা। তৎক্ষণাৎ উপর থেকে ছিটকে পড়ে আরও একখানা আধভাঙা কাচের বোতল। বোতলটা ফ্লোরার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা বোধগম্য হতেই ফ্লোরা হকচকিয়ে যায়। হুট করে ঠিক কী করবে বুঝে উঠতে না উঠতেই বাহুতে সজোরে টান অনুভব করল। 2 বাহু শক্ত হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে ওকে অন্য পাশে নিয়ে দাঁড় করালো তুষার। অকস্মাৎ ঘটনায় আহম্মক বনে গেল ফ্লোরা। চকিতে ঘুরে তাকালো তুষারের পানে। ঠিক আছো? ভাবলেশীন গলায় ঠোঁট নাড়িয়ে ছোট্ট করে প্রশ্ন ছড়ে তুষার। হুম হুম উত্তরে তাড়াহুড়ো করে হ্যাঁসূচক মাথা নাড়ায় ফ্লোরা। তুষার ওকে ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে রক্তাক্ত ঈশানী আর পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে কপাল কুঁচকে স্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘরের এই অবস্থা কেন? উপরতলার অফিস কক্ষের দিকে আঙুল তুলে জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করল ফ্লোরা। এরিস। এরিসের নামটা শোনা মাত্রই কপাল কুঁচকে এলো তুষারের। আশ্চর্য হয়ে বলল, এরিস এসব করেছে মানে? চিবুক গলায় ঠেকিয়ে ধীরগতিতে মাথা নাড়ালো ফ্লোরা। তুষার আর কথার পুনরাবৃত্তি করল না কোনো। মাথার হুডিটা খুলে দ্রুত কদমে এগিয়ে গেল অফিস কক্ষের দিকে। করিডোর ছাড়িয়ে রুমের সামনে আসতেই তুষার দেখল মস্ত বড় কালো কাঠের নান্দনিক দরজাটা হাট করে খোলা। আশেপাশে গার্ডসদের উপস্থিতি নেই। এরিসের আগমনে তারা হয়তো জায়গা ত্যাগ করেছে বহু আগে। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় এটা। সহসা এগিয়ে গিয়ে রুমের মাঝে পা বাড়ালো তুষার। সাজানো গোছানো বিস্তৃত অফিস রুমটা ভেঙে চুরে তছনছ হয়ে আছে। ইলেকট্রনিক ডিভাইসগুলো মুখ থুবড়ে পড়ে আছে যত্রতত্র। মাফিয়ারা সাধারণত যোগাযোগের কাজে সমসাময়িক মাধ্যমগুলো এড়িয়ে চলে সব সময়। হয় অতি পুরনো দিনের অ্যানালগ ডিভাইসগুলো ব্যবহার করে, নয়তো শেয়ার মার্কেট থেকে বিতাড়িত বহুল ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ডিভাইসগুলো দিয়ে সমগ্র ই কমার্সের দখলদারি নিয়ে রাখে।
সেসব কাজে নজর রাখার জন্যই বেশ কিছু ফ্যাক্স মেশিন আর মনিটর সেট করা ছিল এই রুমে। আপাতত সেগুলো একটাও অক্ষত অবস্থাতে নেই। এরিসিউভানের রাগের সম্মুখীন হয়ে জীবন হারিয়েছে অনেক আগেই। সমস্ত ঘর লণ্ডভণ্ড, জিনিসপত্রের যাতা অবস্থা। তার চেয়েও বেশি খারাপ অবস্থার রুমের মাঝে কাচের দেয়ালটা ভেঙে চৌচির হয়ে আছে। তার ঠিক মাঝ বরাবর লেগে আছে টকটকে তাজা রক্ত। স্পষ্ট রক্তের ছাপ দেখা মাত্রই রুমের চারদিকে দৃষ্টিপাত করে তুষার খুঁজতে লাগলো এরিসকে। ডানে বামে সচকিত নজর বুলিয়ে পেছনে ঘাড় ঘোরাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। দরজার কাছের কাউচ চেয়ারটায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে এরিস। আগাগোড়া বিধ্বস্ত সে। উরুর উপর নির্বিঘ্নে ফেলে রাখা ডান হাতটা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে টকটকে তাজা লাল রক্ত। সেই কাটা হাতটার দিকেই ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে এরিস, যেন এই রক্তগুলো খুবই আকর্ষণীয় কোনো বস্তু, যাও অবলীলায় দেখতে পাচ্ছে। এরিসের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিকক্ষণ অবলোকন করে তুষার নিরেট কণ্ঠে শুধালো, কি এমন দোষ করেছিল কাচের দেয়ালটা, যার জন্য এভাবে পাঞ্চ মেরেছেন? রক্তাক্ত হাতের দিক থেকে চোখ সরালো এরিস। তুষারের দিকে এক পল চেয়ে পুনরায় চোখ ঘুরিয়ে কাউচে মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, এরিস কাউকে কৈফিয়ত দেয় না তুষার। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। এটাই হওয়ার ছিল। ও জানত এরিস এমন কিছুই বলবে, তাই আশাহত হয়ে শান্ত স্বরে বলে উঠল, রক্ত ঝরছে, ব্যান্ডেজ কি আমি করে দেব? তুষার বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই চকিতে মাথা তুলে সূক্ষ্ম দৃষ্টিতে ওর দিকে চাইল এরিস। ওর সন্দিহান চোখের ভাষা বুঝল তুষার। অগত্যা তৎক্ষণাৎ গলা খাকারি দিয়ে বলল, এহেম এহেম, না মানে? তাহলে কি ফ্লোরাকে ডেকে দেব? প্রয়োজন নেই। তাহলে কি মিস ব্লু? তুষার বাক্যটুকু শেষ করার আগেই তড়াক করে ক্রোধান্বিত হয়ে উঠল এরিস। তুষারের মুখের উপর গর্জন করে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট আপ তুষার। আমার সামনে ওর নাম উচ্চারণ করবে না একদম। কিয়ৎক্ষণ জহুরি চোখে পরখ করে এতক্ষণে তুষারের বোধগম্য হলো, এত সব পাগলামির পেছনে মূল হেতু তাহলে ওই একজনই, যার জন্য নিজের অজান্তেই বারবার লক্ষ্যচ্যুত হচ্ছে এরিসিউভান। এই মেয়েটা এরিসের আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন বাঁধিয়ে বসবে সে। হতেও পারে ক্ষোভের বশে ব্রাফটায়ের নিয়মকানুন এক হাত দেখিয়ে একটা সাধারণ মেয়ের জন্য ড্যানিয়েলকে শেষমেশ খুনি করে বসল এরিস। কারণ এর আগে এরিসকে কখনো এভাবে বারবার লক্ষ্যচ্যুত হতে দেখেনি তুষার। ঈশানী একমাত্র মেয়ে, যে কিনা সোনার ডিম পাড়া হাঁস হওয়ার সত্ত্বেও এরিসের মতো একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু আজ নয়তো কাল প্রতিশোধপরায়ণ ড্যানিয়েল ঈশানীকে ঠিকই তুলে নিয়ে গিয়ে চড়া দামে বেচে দেবে। নিশ্চয়ই সেটা এত সহজে বরদাস্ত করবে না এরিস। তখন কি হবে? এরিসই বা ঠিক কী করবে এই মেয়েটার জন্য? ভাবতে ভাবতে অজানার শঙ্কায় থমথমে হয়ে গেল তুষারের মুখমণ্ডল। সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। কিছু ভাবছ? এরিসের ডাকে ভ্রম কেটে গেল তুষারের। সে নিজের সত্তায় ফিরে এসে দুইবার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে গমগমে স্বরে বলল, আপনাকে একবার ক্লাবে যেতে হবে এরিস, ইটস আর্জেন্ট। জিভ দিয়ে গাল ঠেলে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের মাঝে উঠে দাঁড়ালো এরিস। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সুবিশাল ডেস্কের উপর লাগোয়া কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরিস সেসবে তোয়াক্কা না করে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা অ্যালকোহলের বোতল বের করে মুখ দিয়ে টেনে টুনে সেটার ছিপি খুলে পুরো বোতল ভর্তি পানীয়টুকু ঢেলে দেয় নিজের রক্তাক্ত হাতের উপর। ক্ষতস্থানে অ্যালকোহল লাগার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গারের ন্যায় ঝলসে উঠল হাতটা।
এহেন দৃশ্য দেখে চোখ মুখ খিচিয়ে ফেলল তুষার। তুষারের শঙ্কিত চাহনি দেখে ফিসলে হেসে এরিস বলল, তুমি না গ্যাংস্টার, এইটুকুতে শঙ্কিত হচ্ছ? তৎক্ষণাৎ চোখের দৃষ্টির পরিবর্তন ঘটালো তুষার। চোখ মুখ স্থির করে বলল, হ্যাঁ গ্যাংস্টার। তাই বলে নিজেকে এভাবে হাসতে হাসতে যন্ত্রণায় ডুবিয়ে দেওয়ার মতো এতটাও ক্রুয়েল নই আমি। তুষারের কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না এরিস। ঠোঁটের আগায় ফিসলে হাসিটুকু অব্যাহত রেখেই বাম হাতের সাহায্যে এবড়ো থেবড়ো করে বেঁধে ফেলল ব্যান্ডেজটা। অতপর ব্যান্ডেজ করা হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মনে মনে উপহাসের স্বরে বলল, এটা মোটেও যন্ত্রণাদায়ক ছিল না তুষার, এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে অন্য কোথাও। তাহলে যাওয়া যাক। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ছুঁতেই নিজের পৈশাচিক সত্তায় ফিরে এলো এরিস। অফিস রুমের ক্লোজেট থেকে একটা ব্ল্যাক ওভারকোট আর ব্যাকেট হ্যাট বের করে গায়ে চড়িয়ে নিল সেগুলো। অতপর জিভ দিয়ে গাল ঠেলে নিজের পিয়ার্সিং করানো ভ্রুটা 2 আঙ্গুলের সাহায্যে খানিক চুলকে তুষারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে, সবাই রেডি তো? হ্যাঁ সূচক মাথা নাড়ল তুষার। এরিস কোমরের খাঁজে 2টো রিভলভার আর একটা লোকেশন ট্র্যাকার গুজে নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যেতে যেতে তুষারকে আদেশ করে বলল, লেটস গো। এতক্ষণ ধরে এত কিছু করে নিজের সঙ্গে নিজেই অবিরত দাঙ্গা দামামা চালিয়ে মন মস্তিষ্ককে হাজারটা নিয়ন্ত্রক বেড়িতে আবদ্ধ করে অবশেষে লাউঞ্জে পা রাখতে না রাখতেই আবারও সেই পুতুলের মতো ঢলঢলে সুশ্রী সরল মুখটা চোখের সামনে এসে হানা দিল এরিসের। শুধু কি হানা দিয়েছে, একেবারে চঞ্চলা হরিণীর মতো তিরিং বিরিং করে লাফিয়ে এসে সোজা বুকের উপর হামলে পড়েছে। লাউঞ্জে আপাতত কারোরই উপস্থিতি নেই। ফ্লোরা নিজের রুমে শুয়ে আছে, তুষার এখনও অফিস কক্ষেই রয়েছে। অথচ এরই মাঝে ঘটে গেল অঘটন। পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণটা নাক চাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আঁতকে ওঠে ছিটকে এরিসের থেকে দূরত্ব বাড়ায় ঈশানী। হাতের দিকে তাকালে দেখতে পায় হাতের মাঝে গমের দানাগুলো অনুপস্থিত। মেঝেতে পড়ে আছে 2-1টা, তাহলে বাকিগুলো কোথায়? ফলস্বরূপ গমের সন্ধানে ধীরে ধীরে চোখ তুলে ভয়ার্ত চাহনিতে এরিসের দিকে লক্ষ্য করে ঈশানী। সঙ্গে সঙ্গে ভয়ের চোটে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। চোখ দুটো শূন্যে উঠে যায় মুহূর্তেই। এরিসের কালো কোটের অবস্থা দেখে গলা শুকিয়ে এসেছে ইস্যুর। তেজি মাফিয়া বসটার একই হাল করল। পুরো শরীরে তার গমের দানার ছড়াছড়ি। 2-1টা তো কোট ফোট ভেদ করে টি শার্টের মধ্যেও চলে গিয়েছে একদম। নিজের কর্মকাণ্ডে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে ইস্যুর। মাফিয়া বসের স্টাইলিশ জামা কাপড়কে এহেন গমের ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার পেছনে একমাত্র দায়ভার ওর। এই তো খানিকক্ষণ আগের ঘটনা। লুকিয়ে চুরিয়ে পেন্ট হাউসে আশ্রয় দেওয়া অতীব সুন্দরী পায়রাটাকে সবার আড়ালে নিজের ঘরেই যত্ন সহকারে আগলে রেখেছে ঈশানী। কেউ যাতে দেখতে না পায় সেজন্য সারাক্ষণ ঘরের দুয়ার ভিজিয়ে রাখেও। 3 বেলা খাবারও সে চুরি করেই খাওয়ায় পায়রাটাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। একটু আগের ঘটে যাওয়া তাণ্ডবলীলার সমাপ্তি ঘটলে তুষারের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ঝকঝকে তকতকে করে দিয়ে যায় সমগ্র লাউঞ্জ, কিচেন কাউন্টার, বার কাউন্টার, সব কিছু। এই ফাঁকে খাবার আনার উদ্দেশ্যে ঈশানীও একটু উকিঝুঁকি দেয় চারিদিকে। ফ্লোরা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিশ্রাম করছে নিজের রুমে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সার্ভেন্টরাও পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে যায় একে একে। সবাই চলে যাওয়ায় পুরো লাউঞ্জ ফাঁকা পড়ে আছে এখন। সেই সুযোগটাই কাজে লাগায় ঈশানী। এরিস পেন্ট হাউসেই আছে, তা জানা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে আলতো পায়ে নিঃশব্দে ছুটে যায় কিচেনের দিকে। তাড়াহুড়ো করে অপটু হাতে মুঠো ভর্তি করে তুলে নেয় গমের দানা। অতপর পুনরায় ছুট লাগায় নিজের ঘরের দিকে। 2 হাত ভর্তি করে গমের দানা নিয়ে এদিক ওদিক চেয়ে বেখেয়ালে ছুটে আসার সময়ই ঘটে বিপত্তি। 2 প্রান্তের 2জন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে।
দ্বিতীয়বারের মতো দুর্ঘটনাবশত এরিসের সুঢল পুরুষালী বুকের মাঝে হুমড়ি খেয়ে মুখ দাবা ঈশানী। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের সংঘর্ষ। পরক্ষণেই ভয়, ঘৃণা, আশঙ্কা সবকিছুর সংমিশ্রণে তড়িৎ গতিতে এরিসের বুক থেকে ছিটকে দূরে সরে যায় ঈশানী। বিভ্রান্ত হয়ে মাথা নুয়ে নেয় বিনা বাক্যে। ওদিকে ঈশানীর কর্মকাণ্ডে হুঁশ নেই এরিসের। ওর পিয়ার্সিং করানো শূন্য অনুভূতিহীন নিস্তেজ চোখ দুটো শুধুমাত্র ঈশানীর ব্যান্ডেজ করা কপালের মাঝেই নিবদ্ধ। এরিসের তীক্ষ্ণ দৃষ্টিযুগলে কোনরূপ নজর দিল না ঈশানী, বরং ডানে বামে না তাকিয়ে দিশেহারা হয়ে দুই হাতে মাফিয়া বসটার কোট পরিষ্কার করতে উদ্যত হয় মেয়েটা। তার চোখে মুখে বিভ্রান্তি, হাতের গতিতে তীব্র সংকোচ। তাও এই মুহূর্তে দিশেহারা মস্তিষ্ক। নিজের শরীরে মেয়েলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে এরিস, পালাচ্ছিলে নাকি? এরিসের পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল ঈশানী। নিজের কাজে শঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে 2 কদম পিছিয়ে গেল ও। কুণ্ঠিত হয়ে মস্তক নামিয়ে এদিক ওদিক নাসূচক মাথা নাড়ালো একবার। এরিসের একটুখানি কথায় ঈশানীর ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তেই নাজুক হয়ে কুঁকড়ে গেল যেন, যা দৃষ্টি এড়াল না স্বয়ং এরিসের। তবে এখনও নিষ্প্রভ চোখ দুটো আটকে আছে ঈশানীর ব্যান্ডেজ করা কপালে। কপালে কি হয়েছে? মসৃণ হাসকি স্বরে প্রশ্ন করল এরিস। ঈশানীর নিকট এরিসের দ্বিতীয় প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত। নিষ্ঠুর মানুষটার মুখে এহেন অপ্রত্যাশিত বাক্য শুনে আচানক চোখ তুলে মানুষটার চোখের পানে চাইল ইস্যু। তার তীক্ষ্ণ পুরুষালী চোয়াল থুতুনির মাঝ বরাবর অবস্থিত কালো কুচকুচে তিল সব কিছুতেই নজর বোলালো এক পল। মনে মনে ভাবল, মানুষটা তো ঠিকই আছে, তাহলে হঠাৎ? আশ্চর্য ইস্যু, ভীষণ আশ্চর্য। কারণ শেষ কবে এরিসোর সঙ্গে এমন স্বাভাবিক আওয়াজে কথা বলেছিল ঠিক মনে নেই ওর। তার চেয়েও বড় কথা, এরিস কখনো ভালো মন্দ জিজ্ঞেস করার পাত্র নয়। কার কে এলো গেল সেসবে তার কখনোই কিছু যায় আসে না। কিছু জিজ্ঞেস করেছি তোমায়। শান্ত অথচ প্রচণ্ড জোরালো গলার স্বর। ঈশানী বাইরের আত্মবিশ্বাসী ভাবটা ধরে রাখতে পারল না আর। আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, কিছু হয়নি। ভ্রু কুঁচকালো এরিস। কঠিন স্বরে জিজ্ঞেস করল, কিছু না হলে ব্যান্ডেজ কেন? এরিসের তীর্যক প্রশ্নে ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গেলে ঈশানী। কি উত্তর দিলে এই মুহূর্তে জানোয়ারটার দ্বিতীয় পদক্ষেপের হাত থেকে বেঁচে যাবে ভাবতে লাগলো কিয়ৎক্ষণ। এরিস তখনও সূক্ষ্ম নজরে তাকিয়েছিল ওর পানে। খানিকক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে ঈশানী বলে উঠল, আপনি তখনই কাচের টুকরোটা। বাকি কথাটুকু আর শেষ করতে পারল না ইস্যু। তার আগেই ওদের মাঝে হাজির হলো তুষার। তার পরনে ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক কার্গো প্যান্ট, হাতে রিভলভার, যা দেখা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় ঈশানীর। সামনে এগিয়ে এসে এরিসার ইস্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ টানল তুষার। ব্যগ্র কণ্ঠে বলে উঠল, ইজ এভরিথিং ওকে? তুষারের আগমনকে কাজে লাগিয়ে এরিসের দৃষ্টি এড়িয়ে ধীর পায়ে নিজের রুমে চলে যায় ঈশানী। ওদিকে অর্ধেক কথা শুনলেও এরিসের আর বুঝতে বাকি নেই যে ঈশানীর এই কপালের ব্যান্ডেজের পেছনে দায়ীও নিজেই। সে সরলতায় জড়ানো নাজুক মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে একটা ক্ষুদ্র বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো এরিসের লাগামহীন বক্ষ ভেদ করে। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। মস্কোতে শেষ কবে এমন চকচকে রোদ উঠেছিল তার ঠিকঠাক মনে পড়ছে না ঈশানীর। মনে পড়বেই বা কেমন করে? মেয়েটা বন্দি হয়ে আছে এখানে, প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে নিদারুণ আশঙ্কায়। এই বুঝি স্বাভাবিক জীবনের আলোক রশ্মিটুকু কেড়ে নিয়ে কোনো এক নরকীয় মরীচিকায় ধাক্কা মেরে ফেলে দেয় এরিস নামক নির্দয় লোকটা। সূর্যরশ্মি দেখার সময় কোথায়? তবে ইদানিং দিনগুলো ভালোই যাচ্ছিল ইস্যুর।
ফ্লোরার পাশাপাশি আরও একজন বন্ধু জুটেছে ওর। সে হলো শুভ্রা পাখি। শ্বেতরঙা সুন্দরী পায়রাটার নাম ঠিক করেছে ঈশানী। দেখতে ধবধবে সাদা বলে নাম দিয়েছে শুভ্রা। আজকাল আর আগের মতো বসে বসে ডায়েরি লেখে না ঈশানী। রুমে একা হলেই গল্প জুড়ে দেয় শুভ্রা পাখির সাথে। ওর ঠোঁটের আগায় গমের দানা তুলে দিতে দিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নিয়ম ভেঙে কত কিছুই না হয়, তাই না শুভ্রা পাখি? নিয়ম ভেঙে রোদের মাঝে বৃষ্টি হয়, নিয়ম ভেঙে দিনের বেলায় চাঁদ উদয় হয়। আমার মতো বাঙালি মেয়ের চোখের রঙও নিয়ম ভেঙে গাঢ় নীল হয়। অথচ দিন শেষে নিয়ম ভেঙে আমার আপনজন কেউ হলো না। নিজের অপারগতা, কুণ্ঠা, ক্ষয়িষ্ণু অন্তর্মুখী স্বভাব সব কিছুর জন্য আজ বিপর্যস্ত আমি। আচ্ছা, মা, নানি, উষা ওরা কি আমায় মনে করে কখনো? কখনো কি ভাবে আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? নিজের মনের অযাচিত ভাবনায় ডুবেছিল ঈশা। ঠিক এমন সময় বাইরে থেকে কড়া নাড়ে ফ্লোরা। দরজায় বার কয়েক টোকা দিয়ে শুধায়, ইস্যু, একটু সাহায্য করবে প্লিজ? ফ্লোরার ডাকে ঈশানী বেরিয়ে এলে ওর দিকে এক বালতি ভেজা জামা কাপড় এগিয়ে ঠোঁট উল্টালো ফ্লোরা। মিষ্টি গলায় বলল, রোদ উঠেছে, কাপড়গুলো একটু ছাদ বারান্দায় নেড়ে দিয়ে আসবে ইস্যু। আসলে এরিশার তুষারাজ পেন্ট হাউসে লাঞ্চ সারবে তো, তাই রান্না বসিয়েছি, নয়তো আমিই যেতাম। ফ্লোরার কথায় ভ্রু কুঁচকালো ঈশানী। হতবাক হয়ে বলল, পেন্ট হাউসের ছাদ বারান্দায় কে কাপড় শুকায় ফ্লোরা? তাছাড়া গার্ডসরা দেখে ফেললে আমি শেষ। তুমি বরং সবগুলোকে ড্রায়ারে ঢুকিয়ে দাও। ঈশানীর ভয়ার্ত চেহারা দেখে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে ভাবলেশহীন গলায় ফ্লোরা বলল, আরে ধুর, কেউ দেখবে না। পরক্ষণেই ঠোঁট ফুলিয়ে গদগদ স্বরে বলল, তুষার আবার রোদে শুকানো কাপড় ছাড়া একদম পরে না। দাও দাও, আর বলতে হবে না, নিয়ে যাচ্ছি। এই তুষারের দেখছি অনেক ঢং, এমন বরফের দেশেও নাকি রোদে শুকানো জামা কাপড় চাই তার। অদ্ভুত। কাপড় সমেত ছাদ বারান্দার দিকে যেতে যেতে মেকি রাগ দেখিয়ে বিড়বিড়ালো ঈশানী। যাওয়ার সময় ভুল করেই খোলা রেখে গেল রুমের দরজাটা। কাপড়গুলো রোদে মেলে দিয়ে খানিকক্ষণ একা একাই রোদ পুহিয়ে বেশ সময় করে নিচে ফিরল ঈশানী। নিচে ফিরেই সবার আগে চলে গেল নিজের 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটাতে। রুমে এসে এদিক ওদিক তাকিয়ে সবার আগে খুঁজতে শুরু করলো শুভ্রা পাখিকে। কিন্তু কোথাও নেই সে। উড়ে গেল না তো আবার? সেই ভয়ে তটস্থ হলো ঈশানী। কিছুক্ষণ ভেবে পুনরায় খুঁজতে লাগলো রুমের আনাচে কানাচে। ছোট্ট রুমে লুকিয়ে থাকার জায়গা ক্ষীণ, তবুও সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল ঈশানী। কোথাও নেই পায়রাটা। অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে খাটের উপর বসে পড়ে ঈশানী। মনে মনে নিজেকে ধাতস্থ করে বলে, তখন দরজা খোলা রেখে গিয়েছিলাম, তাই নিশ্চয়ই উড়ে গিয়েছে। আকাশের পাখি আকাশে উড়ে গিয়েছে, তার তো আর ঘরবন্দি থাকার কথা নয়। সেই ভেবে নিজের খারাপ লাগাটুকু আড়াল করে শুকনো মুখে নিঃশব্দে বসে থাকে ঈশানী। তখনই কোথা থেকে যেন এক বাটি স্যুপ নিয়ে হাজির হয় ফ্লোরা। গরম গরম সেই ধোয়া ওঠা স্যুপের বাটিটা ইস্যুর পানে এগিয়ে দিয়ে বলে, ইস্যু, টেস্ট করে দেখো তো একবার কেমন হয়েছে। মাত্রই বানালাম, আমি নিশ্চিত খুবই সুস্বাদু হবে এটা। ফ্লোরার আন্তরিকতা উপেক্ষা করার সাধ্য নেই ঈশানীর। তবুও মেয়েটা মলিন হেসে জানালো, এখন খেতে ইচ্ছে করছে না ফ্লোরা, রেখে দাও, পরে খেয়ে নেব। ফ্লোরা নাছোড়বান্দা। সে তাদের দেশের বহু বছরের ঐতিহ্যবাহী স্যুপ ঈশানীকে দিয়ে টেস্ট করাবেই করাবে। অগত্যায় ভীষণ জোরাজুরি করে ফ্লোরা বলল, এভাবে বললে শুনছি না ইস্যু, তোমাকে টেস্ট করতেই হবে। নাও তো, হাঁ করো। ফ্লোরার জোরাজুরিতে হাঁ করে ঈশানী। 1 চামচ স্যুপ ওর মুখে পুরে দিয়ে ফ্লোরা ভ্রু উঁচিয়ে শুধালো, কেমন হয়েছে? ঈশানী খেতে খেতে বলে, বেশ ভালো। কিসের স্যুপ এটা?
ফ্লোরা একগাল হেসে জানায়, কবুতরের, একদম টাটকা কবুতর ছিল। কোথা থেকে যেন উড়ে এসে লাউঞ্জে বসেছিল, আমি ধরে নিয়ে স্যুপ বানিয়ে ফেললাম। মজা হয়েছে না? ফ্লোরার কথা শুনে চোখ কপালে উঠে গেল ইস্যুর। ও তৎক্ষণাৎ খাবারের বাকি অংশ মুখ থেকে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল ফ্লোরার উপর, এটা তুমি কি করলে ফ্লোরা? আমার শুভ্রা পাখিকে রান্না করে এভাবে খেয়ে ফেললে? কি? ফ্লোরা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। একদম কথা বলবে না। আমার শখের পায়রাটাকে রান্না করে এনে আবার আমাকেই আদর করে খাওয়াচ্ছ? কতটা নিষ্ঠুর তুমি মেয়ে! তোমার কথা আমি বুঝতে পারছি না ইস্যু, কি বলছো এসব? যদিও ঈশানীর হঠাৎ রাগের কারণ ঠিক ধরতে পারছে না ফ্লোরা, তবু ওর কণ্ঠে অপরাধবোধ সুস্পষ্ট। কান্নার তোড়ে চোখের কোটর ভরে উঠেছে ঈশানীর। নীলরঙা জলজলে চোখগুলোকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বেদনার রং ধারণ করেছে তারা। শুভ্রাকে হারানোর নিগূঢ় কষ্টে মাথা ঠিক নেই ঈশানীর। তাই তো ফ্লোরার কথার প্রত্যুত্তরে আহত কণ্ঠে মেয়েটাকে আরও কিছু কড়া কথা শোনালো। বুঝতে হবে না তোমার ফ্লোরা, আমি ভুল বুঝেছিলাম। তোমাকে এই পেন্ট হাউসে সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু না। ওই হৃদয়হীন জানোয়ারগুলোর সঙ্গে থেকে থেকে তোমার হৃদয়টাও পাথরখণ্ডে পরিণত হয়েছে। তুমিও একটা নির্দয় ফ্লোরা, সত্যিই নির্দয়। একনাগাড়ে কথাগুলো বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। অতঃপর ছুটতে ছুটতে চলে যায় ছাদ বারান্দায়। এখানে সচরাচর কেউ থাকে না, তাই এখানে এসেই হাঁটু ভেঙে বসে গলা ছেড়ে হাউমাউ করে কেঁদে উঠল ঈশানী। ওর কান্নার আওয়াজ বড্ড ব্যথাতুর শোনাচ্ছে। সব দুঃখরা যেন একসাথে এসে জুড়ে বসেছে মন মস্তিষ্কে। তাই তো এমন অপারগ কান্না। কান্নারত কণ্ঠে ভীষণ অভিমানী ঈশানী বলে, হারাতে হারাতে সব কিছুই হারিয়ে ফেললাম, এবার আমি হারিয়ে গেলেই সমাপ্তি। কে হারিয়েছে? গমগমে পুরুষালী অজ্ঞাত আওয়াজে আচমকা থমকে যায় ঈশানী। শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে প্রশ্নদাতাকে। পরক্ষণেই নেড়ে দেওয়া কাপড়ের আড়াল থেকে পুনরায় ভেসে এলো একই কণ্ঠস্বর, এভাবে কাঁদছ কেন? কে হারিয়েছে? শুকোতে দেওয়া কাপড়ের আড়াল থেকে কুণ্ডলি পাকানো বাষ্পিত ধোঁয়া অনুসরণ করে কান্নাকাটি বাদ দিয়ে সেদিকে উকি দেয় ঈশানী। দেখতে পায় ওর সবচেয়ে অপছন্দের মানুষটার মুখাব্যয়। ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এরিস। তাকিয়ে আছো কেন? এরিসের কথার প্রত্যুত্তরে ইস্যু নাক টেনে হেঁচকি তুলে বলল, আপনি কি করে বুঝলেন আমি তাকিয়ে আছি? সিক্স সেন্স। সামনে তাকিয়ে উত্তর দেয় এরিস। অতপর ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে বলে, কাঁদছিলে কেন? লোকটার কর্কশ আওয়াজে তিরতির করে নাকের ডগা ফুলে ওঠে ঈশানীর। সে এমন ভাব করছে যেন কান্নাকাটি করে মস্ত বড় অন্যায় করে ফেলেছে ঈশানী। তবুও নাক টেনে নিজেকে খানিকটা শক্ত করে জবাব দিল ঈশানী, আপনার ফ্লোরা আমার শুভ্রাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। শুভ্রাকে? আবারও কর্কশ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে, আমার পায়রা পাখি। ঈশানীর প্রত্যুত্তর শুনে ভ্রুকুঞ্চিত করে ফেলল এরিস। তাচ্ছিল্যের স্বরে বলল, সিরিয়াসলি? তুমি একটা কবুতরের জন্য কেঁদে ভাসাচ্ছিলে এতক্ষণ? ঈশানীর মাথা ঠিক নেই। এই মুহূর্তে নির্দয় এরিসের কথাও সহ্য হলো না তার। চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা চটে গিয়ে ঝাঝালো গলায় বলল, ভেতরে মায়াদয়া থাকলে তো বুঝবেন কেন কাঁদছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। কাঁদতে কাঁদতে কথাগুলো আউড়ে ছাদ বারান্দা ত্যাগ করে ঈশানী। ওদিকে ঈশানী যেতে না যেতেই চোয়াল শক্ত হয়ে এলো এরিসের। যদিও বা ঈশানীর কথাগুলো চিরন্তন সত্য, তবু এই মেয়েটার মুখে এসব কথা মোটেই শুনতে চায় না এরিস। ওর মুখে এসব শুনলেই তীব্র দহনে ভেতরটা চিরবিরিয়ে ওঠে এরিসের।
সেই জের ধরে দুহাত মুষ্টিবদ্ধ করে রাগের তোপে এরিস বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, একদমই পারো না। নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এ সময়ে বছরের সবচেয়ে শীতলতম সময় পার করছে পুরো রাশিয়া। দিনরাত 24 ঘন্টায় তাপমাত্রা ঝুলে আছে মাইনাসের কাঁটায়। সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথরখণ্ডে রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেতরঙা বরফকুচির আড়ালে। প্রকৃতির এহেন বৈরী আচরণ জনজীবন ব্যাহত। ঠিকমতো রাস্তা চিনে পথ এগোনো মুশকিল। অথচ এমন বৈরী আবহাওয়ার মাঝেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে জঙ্গলে রাস্তা ধরে প্রাণপণে ছুটছে ঈশানী। যদিও রাস্তা চেনার উপায় নেই, হাঁটু সমান বরফের মধ্যে দিয়ে কোনো মতে সামনে এগোনোর প্রচেষ্টা বলা যায়। তবে এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় তা ঠিক জানা নেই ঈশানীর। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার এরিসের হাতে ধরা পড়ে গেলে এই জীবনে আর রক্ষা নেই। সেই ভেবে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি একই জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে তা ঠিক বোধগম্য হচ্ছে না ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায় এই পেন্টহাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়াদের কালো দুনিয়া, সব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? মাফিয়া বস এরিস কি এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেন্টহাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতায়। কে জানে, ঈশানীকে খুঁজে না পেলে এরিস ঠিক কী শাস্তি দেবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয়ই এই মুহূর্তে উন্মাদের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ফ্লোরা এসেছিল ইস্যুর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত 3 দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোসর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী। সবার সামনে দুঃখ প্রকাশ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব ওর নেই। অগত্যা গত কয়েকদিন ধরে ঘরের চৌকাঠ মারায় না ইস্যু। আর না তো ফ্লোরা নিজে থেকে কখনো সাহস করে কথা বলতে আসে ওর সঙ্গে। কথা বলার ইচ্ছে হলেও প্রগাঢ় অপরাধবোধ ভেতর থেকে দমিয়ে দেয় ওকে। গত 3টা দিন ভীষণ মন খারাপের সাথে এভাবেই কাটে ওদের। এর মধ্যে এরিসও নেই পেন্টহাউসে। কোনো এক বিশেষ কাজে রাশিয়ার বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমন মনোমালিন্য ফ্লোরার আর সহ্য হচ্ছিল না মোটেই। অগত্যা ভেতরের সংকোচটুকু দমিয়ে আজ 3 দিনের মাথায় সকাল সকাল কড়া নেড়েছিল ইস্যুর ঘরে। দরজায় টোকা পড়লে ঈশানী দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে চাইছিল না আর। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরা কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে, আসবো ভেতরে? ঈশানী বাকশূন্য। নিষ্প্রভ নীল চোখের মণি, অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। ঈশানী চুপ হয়ে আছে দেখে ফ্লোরা একাই ইতস্তত গলায় বলতে আরম্ভ করল, আসলে ইস্যু, তুমি যা ভাবছ ঠিক তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও ওদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপ কাজের সঙ্গে জড়িত রাখে কখনো। আমি আসলে বুঝতে পারিনি পায়রাটা যে তোমার। তাহলে কখনোই আমি। ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসি রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনোই এটা ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। অন্তর্মুখী মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা।
ওর কাণ্ডে বিস্ময়ে থ হয়ে যায় ঈশানী। এর আগে কোনোদিনও কেউ এভাবে জড়িয়ে ধরেনি ওকে। ঈশানী বেশ সংকুচিত, সেই সঙ্গে পুলকিতও বটে। ফ্লোরা আলতো হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি বলছো? তুমি আর রাগ করে নেই? ধীরগতিতে নিজের এক হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোঁয়ালো ঈশানী। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, একদম রাগ করে নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। মেয়েটা সত্যিই সরল আর পবিত্র। নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্দাম হৃদয় আছে মেয়েটার। সেই ভেবে নিদারুণ খুশিতে ফ্লোরা হুট করেই বলে ওঠে, আজ পেন্ট হাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দেওয়ার রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসল ঈশানী। অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেন্ট হাউসের বাইরে যেতে দেবে ভেবেছ? তাছাড়া এরিস। ঈশানীর কথার ফাঁকে হাত ঢুকিয়ে ফ্লোরা বলল, এরিস তো নেই। তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নেব। আর দূরে তো কোথাও যাব না, পেন্ট হাউস এরিয়ার মধ্যেই থাকব। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিসের পেন্ট হাউসে না থাকার খবরটাতে চমকালো ঈশানী। কোনো এক অজানা কারণে আচানক খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দুই চোখ। বুকের ভেতরে জমা হলো মুক্তি পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নাজুক মেয়েটা ভেতরে ভেতরে কিয়ৎক্ষণ ভাবল কিছু একটা। অতঃপর চট করেই সন্দিহান গলায় ফ্লোরাকে বলল, সত্যি বলছো? বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যে আশা দিও না কিন্তু। ফ্লোরা অক্ষিপল ছেড়ে ইস্যুকে আশ্বস্ত করে বলল, পারবো রে বাবা, পারবো। সেই যে ফ্লোরার সঙ্গে পেন্ট হাউসের বাইরে পা রাখার সুযোগ পেয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরা তখন কিছুই বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে তারাও। অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরিসিউভানের রেস্ট্রিক্টেড এলাকা ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফের চাদরে ঢাকা মৃত নির্জীব জঙ্গলে শেষই বা কোথায়? দিশেহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল ঈশানী। ওর পরনের ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরো হয়ে গিয়েছে প্রায়। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবুও সেসবে তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতোই ছুটছে মেয়েটা। এভাবেই একটা পর্যায়ে এসে অকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাভস পরিহিত একটা শক্ত হাতের হ্যাচকা টান অনুভব করতেই হন্য হয়ে ছোটা পা দুটো অকস্মাৎ থমকে গেল ঈশানীর। ধরা পড়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাঠ। পালানোর কায়দা নেই। অগত্যা সেখানেই দাঁড়িয়ে পড়ে শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ঈশানী। দেখল একটা কালো আলখাল্লা পরিহিত রাশিয়ান লোক। ঈশানীর যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিস কিংবা তার পেন্ট হাউসের কেউ নয়। ঈশানী তাকে পেন্ট হাউসে দেখেনি ঠিকই, তবুও লোকটারই অনাকাঙ্ক্ষিত দর্শনে আশ্বস্ত হতে পারল না ও। যদি এই লোকটা এরিসের গুপ্তচর হয় তখন? ভয়ে কুণ্ঠিত হয়ে লোকটার থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো ঈশানী। লোকটা ছাড়ল না ওকে, বরং সরু বাহুটা কবজিবন্দি রেখেই রুশ ভাষায় বোঝাতে লাগলো কিছু একটা। লোকটা স্থির হয়ে কথা বলছে, দেখে মনে হচ্ছে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা। কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা অবিরত রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাত ধরেছেন কেন? কি চাই? ছাড়ুন বলছি। লোকটা হাতের বাঁধন দৃঢ় করে স্থবির কণ্ঠে আরও কিছু বলল, যা কোনো কিছুই বোধগম্য হলো না ঈশানীর। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে।
ভেতরের নাজুক শঙ্কিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেকি আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল ঝরতে থাকা অশ্রুকণার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করল একটু দূরেই বরফে ঢাকা ক্রিসমাস গাছের আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ওর ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থাতেই থমকে গেল ইস্যু। ভেতর ভেতর নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতর ক্রমশ বেড়ে ওঠা উচাটান উত্তেজনায় তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল, কে আপনি? এভাবে ছবি কেন তুলছেন? ঈশানীর কথায় কোনোরূপ কর্ণপাত করে না লোকটা। উল্টো কুটিল হেসে ফের ক্যামেরাতে হাত চালায় তড়িৎ বেগে, যেন কোনো কিছুর জন্য বড্ড তাড়া তাদের। ক্রমাগত একাধিক ফ্ল্যাশের আলোয় হকচকিয়ে উঠে চোখ খিচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল স্বরে বলে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না। তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কি ক্ষতি করেছি বলুন? কথার শেষে ফের ক্রন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী ভেদ করে। ওর ভেজা নরম চোখ দুটো তখনও বন্ধই ছিল। কোনো কিছু আঁচ করার সুযোগ ছিল না মোটেই। ঠিক এমত অবস্থায় কয়েক ন্যানোসেকেন্ডের মাঝেই হুট করে এক বিকট গগনবিদারী আওয়াজে কেঁপে উঠল বিস্তৃত গোটা অঞ্চল। অকস্মাৎ আওয়াজে লাফিয়ে উঠে তড়াক করে চোখ খুলে ফেলল ঈশানী। সঙ্গে সঙ্গে ঝপাত করে ওর মুখের উপর আছড়ে পড়ে এক খাবলা তাজা রক্ত। মুখের উপর তাজা রক্তের উৎকট গন্ধ। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেগুলো। সামনের দৃশ্যপট পুরোপুরি রক্তরঞ্জিত। অগত্যা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরে সামনে তাকাতেই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে ওর নেত্রদ্বয়। স্নিগ্ধ বরফে ঢাকা ধবধবে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতেই মুখের উপর দুই হাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনের লোকটার দিকে চাইল ইস্যু। দেখল এতক্ষণ যাবৎ ওর বাহু ধরে রাখা রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতিমধ্যে। স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতেই বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঢলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে। ঠিক সেই সাথে শ্বাস প্রশ্বাসটুকু। ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখল লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তস্রোত, যা দেখে মুহূর্তেই আঁতকে ওঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজেই না জলজান্ত মানুষটা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হলো। এসব নৃশংসতার সাথে মোটেই পরিচিত নয় ও। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়ছে ওর দিকে। এক্ষুনি সরে না দাঁড়ালে হয়তো ওর গায়ে এসে আছড়ে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরের রক্ত হিম হয়ে এলো ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দুই হাতের ধাক্কায় দূরে সরিয়ে দিল আলখাল্লা পরিহিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতেই ঈশানীর অক্ষিপটে ভেসে উঠল আরেক ভয়াতুর দৃশ্য। সামনে ওর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ, স্বয়ং এরিসিউভান। প্রকৃতিতে অপার তুষারপাত এখনও বহমান। পেঁজা তুলোর মতো শুভ্র তুষারপাতের মাঝেই কালো কোট পরিহিত স্নিগ্ধ মানবের ধারালো চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর চোখে, যার পায়ের কাছে লকলকে কুটিল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফকুচির সঙ্গে মিলেমিশে যাওয়া ধবধবে সাদা বোজক। আপাতত হিংস্র প্রাণীটির দুই চোখ ইস্যুর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকে নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী এক পল চাইল বোজোর পানে।
অতঃপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করে ইরিশকে। হাতে রিভলভার নিয়ে এদিকেই এগিয়ে আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধহয় ঈশানী। এরই সময় দিল না ভাববার। বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ইস্যুর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাতে ওর নরম কণ্ঠনালীটা চেপে ধরে রাগে গর্জন করে উঠল সে। কি মনে হয় আমি বাদে রাশিয়ান সবাই খুব ভালো মানুষ? এরিসের পেন্টহাউস থেকে পালানোর স্পর্ধা কি করে তোমার হয়? মুহূর্তেই মুখের মাঝে রক্তের নোনতা স্বাদ অনুভব করে ঈশানী। নীলরঙা অসহায় চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হওয়ায় ক্রন্দনরত ফ্যাকাশের ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। এরিস ছাড়ে না ইস্যুকে, বরং হাতের বাঁধনে কোনোরূপ পরিবর্তন না এনেই অন্য হাতের ট্রিগার প্রেস করে গুলি বসিয়ে ঝাঁঝরা করে দেয় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা স্পাইটার বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা। এতক্ষণে তুষার আর ফ্লোরাও এসে হাজির হয়েছে সেখানে। বোজো গন্ধ শুকে এগিয়েছিল বলে এরিস খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছে ঈশানীকে। কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফের চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গাটা খুঁজে পেতে বেগ পোহাতে হয়েছে বেশ। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের থেকে। সামনে বীভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটা জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর পাশেই। সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর স্বরে তুষার বলে, আমার পেছন পেছন এত দূর আসতে নিষেধ করেছিলাম না? এখন এসব দেখতে ভালো লাগছে? ক্ষমা করে দিন না। মুখ কাঁচুমাচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু উচ্চারণ করে ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় করে এখন আবার ক্ষমা চাইতে এসেছ? হুম। ছোট্ট করে হু উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা। তুষার রাগান্বিত হলো। মেয়েটা এত ছেলে মানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকেও একটু চালাক চতুর হতে পারল না এই বোকা ফ্লোরা। সেই ভেবে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সে দাঁত কটমট করে বলল, কে বলেছিল ঈশানীকে নিয়ে বের হতে? আমি বলেছিলাম? নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গেই ঝামেলার বস্তাও বের হবে? আগেরবার যখন চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল তখনও শিক্ষা হয়নি? বোকা মেয়ে একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানল ফ্লোরা। হাতের পিঠ দিয়ে অক্ষিকোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতপর ঈশানী আর এরিসের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বলল, এরিসকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে তো। ফ্লোরার ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বিকার কণ্ঠে বলল, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করছে। সরল কপাল নিমিষেই বেঁকে গেল ফ্লোরার। সে উদ্ভট আওয়াজ বের করে বলল, মানে? এই যে দেখতে পাচ্ছ, এরিস মিস ব্লু আইড অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গজরাচ্ছে। কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এরিস এমন কিছুই করতো না। কি করতো তাহলে? কলিজা হাতে নিয়ে ভয়ার্ত আওয়াজে প্রশ্ন ছুড়ল ফ্লোরা। ঊর্ধ্ব হাসিতে ঠোঁট বাঁকালো তুষার। ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলেও চোখ দুটোতে রহস্যের কপটতা ধরে রেখে তুষার জবাব দিল, সোজা মাটিতে গেড়ে দিত। বারবার করে সতর্ক করেছিলাম তোমায়, এরিস ইউভানের সঙ্গে লাগতে এসো না। আমাকে চ্যালেঞ্জ করে পালানোর দুঃসাহস দেখিও না। কিন্তু তোমার শিক্ষা হয়নি। এতবার নিষেধ করার পরেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দেওয়া এতই সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচণ্ড চাপে ঠোঁটের আগা এসে আটকে আছে রুহুটা। তীব্র যাতনায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই এরিস বলল,
বলেছিলাম আমি হার্টলেস, বিশ্বাস হয়নি, তাই না? এবার থেকে ঠিকই বিশ্বাস হবে। পাইথন লিডারকে চ্যালেঞ্জ করার ফল কতটা ভয়াবহ যন্ত্রণা বয়ে আনবে তোমার জীবনে, সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি। ঈশানী মরে যাচ্ছে, দম আটকে এসেছে ওর। এবারের মতো বাঁচতে চায় শুধু। অগত্যা এরিসের হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াসে অস্থির হয়ে এলোমেলো কদমে পিছিয়ে যায় দুর্বল মেয়েটা। এরিসের চোখের মাঝে ক্রোধের অগ্নি স্ফুলিঙ্গ। সেও লম্বা পা ফেলে এগোতে শুরু করে সমান তালে। এভাবে পেছাতে গিয়ে এক পর্যায়ে ঈশানীর পায়ে এসে আটকায় স্যাঁতসেঁতে কোনো এক অজ্ঞাত বস্তু। এরিসের হাতের বাঁধনে আবদ্ধ থেকে আর চোখে সেদিকে এক পল নজর বোলায় ভীত মেয়েটা। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের জন্য নিচে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের রং পাল্টে গেল ওর। গা ঘিনঘিনে ভয়ানক এক দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কের শেষ সীমানা ছাড়িয়ে দুই হাতে শক্ত করে এরিসের ওভারকোটটা খামচে ধরে ঈশানী তৎক্ষণাৎ গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল। ঈশানীর চিৎকারের আওয়াজে ভ্রম কাটে এরিসের। সে তৎক্ষণাৎ ঈশানীর গলা থেকে হাত সরিয়ে দৃষ্টিপাত করে নিচের দিকে। তীক্ষ্ণ চোখ দুটো ছোট ছোট করে পায়ের কাছে তাকাতেই দেখতে পায় একটু আগে সেই রুশ লোকটার মরদেহটা ছিন্ন ভিন্ন করে খুবলে খেয়ে একেবারে নাড়িভুড়ি বের করে ফেলেছে বোজো। এহেন বীভৎস দৃশ্য দ্বিতীয়বার দেখার সাহস হলো না ঈশানীর। প্রথমবারই গগন কাঁপানো চিৎকার দিয়ে গড়গড় করে বমির জোয়ারে ভাসিয়ে দেয় এরিসের সমস্ত শরীর। মেয়েটার এরূপ মাত্রাতিরিক্ত সাহস দেখে এরিসের মস্তিষ্কটা চড়াত করে উঠল ফের। ঝাঁঝালো মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়ে পুনরায় ইস্যুকে কিছু বলতে যাবে, তার আগেই চেতনা হারিয়ে শীর্ণকায় শরীরে সমগ্র ভর ছেড়ে শূন্যে লুটিয়ে পড়ে ঈশানী। বরাবরের মতো মাটি স্পর্শ করার আগেই ওর দুর্বল শরীরটাকে বাহুবদ্ধ করে নেয় এরিস। এরিসের হাতের উপর গা ছেড়ে পড়ে আছে ঈশানী। রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো অগোছালো হয়ে লেপ্টে আছে ওর সমগ্র মুখমণ্ডলে। মুখের সাহায্যে ফু দিয়ে বিনা বাক্যে ওর চুলগুলোকে আলগোছে সরিয়ে দেয় এরিস। পরক্ষণেই মেয়েটার শুকনো চেতনাহীন ফ্যাকাশে মুখের দিকে অনিমেষ চেয়ে হাসকি স্বরে বলে ওঠে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে চোখ খোলে ঈশানী, তখন সকাল ছাপিয়ে সন্ধ্যা রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাচের দেয়াল ভেদ করে বাইরে অবিরাম তুষারপাতে দৃষ্টি বোলালো মেয়েটা। কিয়ৎক্ষণ সেদিকে নজর বুলিয়ে ইস্যু বুঝল ও ইতিমধ্যে এরিসের সেই চিরাচরিত পেন্ট হাউসে রয়েছে। এটাই বোধহয় ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে চোখ ঘোরায় ঈশানী। সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাধা প্রদান করে আদুরে শাসনে বলে, প্লিজ ডোন্ট গেট আপ। লোকটার গমগমে আওয়াজ অপরিচিত ঠেকল ইস্যুর কানে। সহসা চোখ উঁচিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখল একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশ লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডাক্তার মনে হচ্ছে, কিন্তু এই পেন্ট হাউসে ওর জন্য কেই বা ডাক্তারের ব্যবস্থা করবে? এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়ে চড়ে বসতে চায় ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দুই বাহু ধরে শান্ত করে ঈশানীকে। মিষ্টি করে হেসে ওকে আশ্বস্ত করে বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পড়ে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজে ভ্রম কাটে ঈশানীর। চারিদিক অবলোকন করে ও দেখতে পায় সব কিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও। এমনকি ওর পরনের জামা কাপড়গুলো অত্যন্ত পরিপাটি।
চারিদিকে বিষণ্ণ নজর বুলিয়ে জিহ্বা দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে পাশে দাঁড়ানো মাঝবয়সী লোকটাকে ইশারা করে মৃদুস্বরে ঈশানী জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রেখে ফ্লোরা জানায়, উনি ডক্টর মাদভেই, এরিসের পার্সোনাল সার্জন। প্রশ্নটা করার সময় ভ্রুকুঞ্চন করে ফেলল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পরপরই কোনো না কোনো কারণে সার্জারির প্রয়োজন পড়ে এরিসের। ওই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরে। ফ্লোরার কথায় ঈশানী এবার কৌতূহলী কণ্ঠে শুধালো, কিন্তু এরিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার? তোমাকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু কে ডেকে পাঠিয়েছে ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল, সেটা তো জানি না। ফ্লোরার কথার পাছে আগ বাড়িয়ে আরও কিছু জিজ্ঞেস করতে চাইল ঈশানী, তবে ওকে আর কোনোরূপ কথা বলার ফুসরত না দিয়েই দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে। জানালো অফিস রুমে যেতে হবে, এরিস ডাকছে তোমায়। গার্ডের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঢোক গিলল ঈশানী। মনে মনে ভাবতে লাগল, এবার তাহলে কি হবে? নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে একমনে কপালে আঙুল স্লাইড করছে এরিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রভ, দাঁতের সাহায্যে অধর কামড়ে রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বসটা। ঠিক এমন সময় ভিজিয়ে রাখা দরজা ঠেলে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতেই প্রশ্ন ছুড়ল এরিস, ডক্টর মাদভি এসেছে? তুষার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে জানায়, এসেছে। এরিস এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসল চেয়ারে। আইপ্যাডটাতে সূক্ষ্ম নজর বুলিয়ে জিভ দিয়ে গাল ঠেলে রাশভারী আওয়াজে বলল, লাশ দুটোকে পেয়েছ? পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণেই চিন্তিত স্বরে বলে, লাশ দুটোকে পাওয়া গেলেও ক্যামেরাটার খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের উপর নাড়াতে নাড়াতে এরিস বলল, ইট ওয়াজ এ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল? আর জঙ্গলেই বা কী করছিল? নাক টেনে বুক ভর্তি বাতাস পুড়ে নিল তুষার। অতঃপর এরিসের প্রশ্নের প্রত্যুত্তর করে বলল, এখানেও ট্র্যাপ। দুজনার মধ্যে একজন ড্যানিয়েলের সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো। আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। এরিসের কণ্ঠে ভয়াবহ ক্ষুব্ধতা। তুষার একটু আগ বাড়িয়ে তির্যক ভ্রু উঁচিয়ে বলল, ওদের অপরাধ কৈফিয়ত চাইছ? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো এরিস। ওর দৃষ্টি অনুসরণ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলল, উফ, ভুলে গিয়েছিলাম। এরিস ইউভান তো আবার কাউকে কৈফিয়ত দেয় না। তুষারের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিসলে হাসল এরিস। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপ্টে থাকা ঘন চুলগুলোকে ব্যাকব্রাশ করে এরিসকে উদ্দেশ্য করে গভীর স্বরে বলে ওঠে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট শি ইজ সো এক্সপেন্সিভ। দুবাই শেখদের মনের রানী। তুষারের কথায় উপহাস করে চোখ উল্টালো এরিস। কোনোরূপ দ্বিধাবোধ না করেই নির্বিকার গলায় বলল, সো হোয়াট। এরিসের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে অহেতুক বিদায় করে দিয়ে বলছে সো হোয়াট। সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে দেখে কণ্ঠে নিদারুণ গাম্ভীর্যতা টেনে এরিস বলে, লিসেন, সস্তা জিনিসে টাচ করতে ভালো লাগে না আমার।
বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরও এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগেই মুখের উপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় ইরিশ। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছু না, ইউ ক্যান লিভ নাও। তুষার আর কী বা করবে? মনে মনে নিজের বসকে চরম আনরোমান্টিক উপাধিতে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ ছেড়ে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতেই অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিঁচড়ে অফিস কক্ষে এনে হাজির করে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিল না বলে ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে এরিসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে এরিসের পানে এক পল চাইল ঈশানী। ওর নীলাম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল এরিসের খড়খড়ে উত্তপ্ত হৃদয়টা। একই সঙ্গে চড়াও হওয়া কর্ধে ভলভলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গাঁটটার উদ্দেশ্যে চোয়াল শক্ত করে এরিস বলে ওঠে, টাচ করতে নিষেধ করেছিলাম। আঁতকে উঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গাঁটটা। মাথা নামিয়ে কুর্নিশ জানিয়ে থমথমে মুখে বলে, আসলে বস, উনি আসতে চাইছিলেন না, তাই আর কি। রুলস ইজ রুলস। আসতে না চাইলে পায়ে ধরে অনুনয় করে আনবে, তবুও টাচ করা যাবে না। নাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্ত নজরে এরিসকে কুর্নিশ জানিয়ে তাড়াহুড়ো পায়ে কক্ষ ত্যাগ করল লোকটা। ওদিকে এরিসের কথায় হতবিহ্বল ঈশানী। একটু আগে এসব কি বলল লোকটা? আদৌ নিজের সেন্স থেকে বলেছে, নাকি নেশার ঘোরে ভুলভাল বকছে? আচ্ছা, জ্বর-টর হয়নি তো ওনার? হাজারটা ভাবনায় বিভোর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেটে গেল এরিসের কর্কশ আওয়াজে, আই থিঙ্ক তুমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওটাই তোমার জন্য বেস্ট অপশন। না। অকস্মাৎ শিউরে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দটুকু উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে দুই হাত জোর করে ক্ষমা চাইল এরিসের কাছে। এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরিস। এক হাঁটু ভর করে ওর মুখোমুখি হয়ে বসে ইস্যুর জোর করা হাত দুটো চেপে ধরে নিজ হাতে। অতপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার ক্রন্দনরত মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে বলে, কতবার বলেছি আমার সামনেই ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই অ্যাম হার্টলেস। জানি। ঈশানীর মুখে জানি শব্দটা কেন যেন মোটেই ভালো লাগলো না ইরিসের। ভেতরের পৈশাচিক সত্যাটা হল্লা করে উঠল মুহূর্তেই। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় এরিস বলল, জেনে থাকলে পালিয়েছ কোন সাহসে? আমার সঙ্গে লাগতে আসতে বারণ করিনি। ঈশানী ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমি তো লাগতে আসিনি, মুক্তি চেয়েছি শুধু। সেটা এই জীবনে পাবে না। এরিস ইউভানের হাত থেকে মুক্তি নেই তোমার। চ্যালেঞ্জ করছেন? এত কিছুর পরেও মেয়েটার জিদ কমেনি একরত্তিও। অগত্যায় ওর হাত দুটো উপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্ষুব্ধ স্বরে এরিস বলল, করছি, চ্যালেঞ্জ করছি। মুক্তি তো দূরে থাক, এরিস ইউভানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবে না তুমি কোনো দিন। কথা শেষ করে এক ঝটকায় ঈশানীকে দূরে ঠেলে দিয়ে লম্বা লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে এরিস। বেসমেন্টের টর্চার সেল থেকে ভেসে আসছে হৃদয় বিদারক বীভৎস চিৎকার। যদিও বেসমেন্টটা পুরোপুরি সাউন্ড প্রুফ, তবুও বিরক্ত হয়ে কানে এয়ারপড গুঁজল এরিস। দুই ঠোঁটের ফাঁকে ধরালো সিগারেটের জ্বলন্ত শলাকা। সেভাবেই পকেটে হাত গুজে এক ধ্যানে তাকিয়ে রইল ভেন্টিলেটর থেকে আগত এক ফালি নিয়ন আলোক রশ্মির দিকে।
একটু আগে সেই গাঁটটার আঙুলের নখগুলো তুলে নেওয়া হচ্ছে বেজায় নৃশংসভাবে। তার চিৎকারের আওয়াজেই আপাতত কাঁপছে পুরো বেসমেন্ট। চিৎকারের এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজে বলল, কি অন্যায় করেছি আমি? ঠোঁটের ফাঁক গলিয়ে ধোঁয়ার কুণ্ডুলি ছেড়ে নির্বিকার কণ্ঠে বিড়বিড়ালো এরিস। এরিস কাউকে কৈফিয়ত দেয় না। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনও কমেনি রাশিয়াতে। 3 মাস আগে এসেছে থেকে সেই এক তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একঘেয়ে লাগছে ঈশানীর নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনচান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেন্ট হাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অগত্যায় ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসেব করে রাখে ইস্যু। এখন মাঝরাত। রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রোশনায়ে ঢলঢলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাতেও লাবণ্য আর স্নিগ্ধতা যেন উপচে পড়ছে তার। সেদিনই বীভৎস ঘটনার পর থেকে আর কখনোই পালানোর দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্ট হাউসের 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটাতে। আজ বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভেজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতপর আঙুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগাড়ে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটি গুটি অক্ষরে লিখল ঈশানী, চেরি ব্লসমের একটা সুন্দর বিকেল হোক আমার। স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনও খুশি হওয়ার স্বপ্ন দেখে, কি জানি কেন। ইস্যু লিখছিল মাঝরাত্তিরে, মনের সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল ডায়েরির পাতায়। ঠিক এমন সময় উপরতলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণকুহর সচকিত হয়ে ওঠে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচমক। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনিতে রুম থেকে বেরিয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় ঈশানী। ফ্লোরা রুম আটকে ঘুমোচ্ছে। ঈশানীর জানা মতে তুষার আর এরিস পেন্ট হাউসে নেই। তাহলে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে এমন? অগত্যা রহস্যময় এই আওয়াজের উৎস খুঁজতে ঈশানী একাই সিঁড়ি ডিঙিয়ে ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে এক পল চাইল এরিসের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডদের পাহারায় আছে। তার মানে অফিস কক্ষে কেউ নেই। তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগল। তৎক্ষণাৎ আবারও সেই ধূপধাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী। কারণও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলে কি হবে। সময় মতো এক একটা জানোয়ারের চাইতেও বেশি হিংস্র তারা। এগোতে এগোতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে থমকালো ঈশা। এই রুমের ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পর পর। কিন্তু এত রাতে কে আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহীনের জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবেই ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী। ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারে মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরে শুধুই কালো সমাহার। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়। এই পেন্ট হাউসটাই তো পুরোপুরি কালো, মরীচিকার মতো একটা তমসাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলকধাঁধার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতে ঈশানী ভাবে, এতগুলো দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়ল না কেন? কে থাকে এখানে? পরক্ষণেই ঠোঁট উল্টে নিজেকে নিজেই বোঝালো,
অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেডসাইড দেয়ালের বিশাল পেন্টিংটাতে। দেয়ালজোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তেই চোখ মুখ কুঁচকে এলো ওর। চিত্র তো নয়, যেন আস্ত এক মানুষ খেকো সরীসৃপ। সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে ওর পানে, যা দেখা মাত্রই অজানা শিহরণে শীতল ঠান্ডা স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড বেয়ে। সেদিকে এক পল ভয়ার্ত নজর বুলিয়ে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে তার আগেই ওর ধ্যান ফিরে এলো পুনরায় সেই অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী। দেখল রুমের মাঝে আরেকটা রুম, ওদিকটায় আলো জ্বলছে। তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল আলোর সূত্র ধরে। হাট করে খোলা দরজার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনের দৃশ্যে আটকে গেল আপনা আপনি। অজান্তেই ফাঁকা হয়ে এলো অধর যুগল। ফাঁকা হয়ে যাওয়া সেই হকচকানো ওষ্ঠধর নাড়িয়ে একা একাই বিড়বিড়ালো মেয়েটা। তার মানে এটা এরিসের রুম। মাস্টার বেডরুমের সঙ্গে যুক্ত জিম রুমটাতে একাই এরিস। হাতে লেদারের গ্লাভস লাগিয়ে সেই তখন থেকে পাঞ্চিং ব্যাগটায় ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালে রুমের দরজা খুলে রাখায় মাঝরাতে ওর পাঞ্চিংয়ের আওয়াজই এতক্ষণ ধরে ধূপধাপ রহস্যময়ী শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো পেন্ট হাউসের চার দেয়াল। মাঝরাতে যখন তখন জিম করার অভ্যেস রয়েছে এরিসের, তাই এহেন শব্দে গার্ডসরা উদ্গ্রীব না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিকই ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো নিজেও অনুমান করেনি যে বাঘটা পেন্ট হাউসেই রয়েছে। কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঢোক গিলে জিভের ডগা দিয়ে অধর ভিজিয়ে নিল ঈশানী। অতপর আর চোখে পুনরায় দেখে নিল এরিসের অবস্থান। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি আর কার্গো প্যান্ট। ট্যাটু করা উন্মুক্ত পেশিবহুল হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ইস্যুর নজর গেল পুরুষালী সুঢল শরীরের দিকে। স্কিনি স্যান্ডো গেঞ্জি ভেদ করে তার জিম করা পোক্ত শরীরের প্রতিটা ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে সামনের এই দৃশ্যটা। পাঞ্চ করার সময় তার প্রতিক্রিয়া, তার ঘর্মাক্ত মুখভঙ্গিমা, দাঁতের ডগা দিয়ে বারবার অধর কামড়ে ধরা, সব কিছুই অপার্থিব। বরাবরের মতোই এবারও ইস্যুর মনের কিনারে একটাই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। উনি কি আসলে একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি শোবিজ দুনিয়ার কোনো নামকরা সুপারস্টার? পাঞ্চিংয়ের এক পর্যায়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে হুট করেই রুমের দরজায় চোখ রাখল এরিস। এরিসের হঠাৎ চাহনিতে তড়াক করে ধরফরিয়ে উঠল ঈশানীর হৃদয়টা। তৎক্ষণাৎ দরজার আড়ালে গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়ল ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগল, যেন কিছুতেই এদিকে চলে না আসে এরিস। নয়তো আজ আরও একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানীর প্রার্থনা কাজে দিল হয়তো। এরিস জিমরুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ইস্যুর ধারের কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। এরিস ওয়াশরুমে ঢুকতেই হাঁপ ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়োতে কেটে পড়ার ধান্দায় চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটল আসল বিপত্তি। রুমটা ছিল ফিঙ্গার লক। মানে এরিসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না মানে কিছুতেই না। খানিকক্ষণ টানাটানি আর জোর জবরদস্তি করে অবশেষে ঈশানী যখন বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে সঙ্গে কলিজার সব পানি শুকিয়ে কাঠ হয়ে যায় ওর ভেতরটা। তপ্তশ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে ভয়াতুর দৃষ্টি মেলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেয়ালের পাইথন পেন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ঝপঝপ আওয়াজ,
সব কিছুই যেন একযোগে বিদ্রূপ করে হাসছে ওকে দেখে। সকল আওয়াজ ছাপিয়ে শুধু একটা কথাই ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে ইস্যুর কর্ণকুহরে, বোকা ঈশানী। সব সময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে ফেঁসে যায় মেয়েটা, বেচারি। কোণঠায় এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসে এরিসের রাশভারী আওয়াজ, তুষার, টাওয়ালটা এগিয়ে দাও তো। এরিসের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিয়রে পৌঁছে গেল ঈশানী। ভেতরের শঙ্কাকে পাছে হটিয়ে দুশ্চিন্তারা ভর করল অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হওয়ার কোনো উপায় নেই জানা সত্ত্বেও দুই একবার সহস্তে ধাক্কা দিল মেটালিক দরজাটায়। অহেতুক ধাক্কায় সেটি খোলা তো দূরে থাক, উল্টো ব্যথা পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হেয়ার মি? টাওয়ালটা দাও। পুনরায় ভেসে এলো এরিসের রাশভারী কণ্ঠস্বর, যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে তাকায় ঈশানী। পেছনে ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতেই ও দেখল দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়েছে এরিস, আরেকবার ডাক দিল বলে। আর তারপর হয়তো সোজা বেরিয়ে আসবে ওয়াশরুম থেকে। তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেল ঈশানীর। ও আর কিছু না ভেবেই গলার স্কার্ফটা দিয়ে ভালো মতো মুখ ঢেকে বেড থেকে তোয়ালেটা নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাচের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে এরিস। এক কোণে কোনো মতে আঁটোসাঁটো করে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে এরিসের হাতের দিকে তোয়ালেটা এগিয়ে দিল ও। তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইস্যুর নরম হাতটা কবজিবন্দি করে নেয় মাফিয়া বস। অতপর চোখের পলকে হ্যাঁচকা টানে নিয়ে যায় ভেতরে। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘুরিয়ে নিজের বাহুবদ্ধ করে অন্য হাতে থাকা ধারালো চাকুটা অকস্মাৎ চেপে ধরে ওর গলায়। সরু কণ্ঠনালীর ঠিক নিচে ছুঁই ছুঁই করছে একটা চকচকে ধারালো চাকু, যা দেখা মাত্রই শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। মাত্রাতিরিক্ত আতঙ্কে জর্জরিত হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে মেয়েটা। ওদিকে শাওয়ার থেকে নিঃশব্দে বেরিয়ে আসা শীতল জলের স্রোতে ভিজে একাকার ওর সর্বাঙ্গ। পানিতে ভিজে সফেদ রঙা ফিনফিনে পাতলা ফ্রকটা ইতিমধ্যে আয়নায় পরিণত হয়েছে। পাতলা ফ্রকের আস্তর ভেদ করে মেয়েটার গমরঙা কোমল ত্বক স্পষ্ট দৃশ্যমান, যদিও এরিস কিংবা ঈশানী কারোরই খেয়াল নেই সেদিকে। এই মুহূর্তে কঠিন কোনো শাস্তির ভয়ে নীল হয়ে আছে ঈশানীর সমগ্র মুখমণ্ডল। এরিস নিজের হাতের অবস্থান অনড় রেখেই অত্যন্ত কুটিল স্বরে বলে ওঠে, ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। এরিস ইউভানের সিক্স সেন্স কখনো ভুল হতে পারে না। এরিসের কথাগুলো কর্ণকুহর ভেদ করতেই চকিতে ঘাড় ঘোরায় ঈশানী। স্বঅবস্থানে থেকেই চোখ রাখে পিয়ার্সিং করা ধূসর বাদামি একজোড়া অনুভূতিহীন শূন্য চোখে। শাওয়ারের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে এরিসের সিগারেটে পোড়া কালচে বাদামি অধর যুগল আরও উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধরতলার ওই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানী তাকিয়ে আছে, ওর চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল অক্ষিযুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে চোখের রং বদলে গেল এরিসের। মুখটা স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও এরিসের আর বুঝতে বাকি নেই এই নীল চোখের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে এরিসের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমিষেই। বিচক্ষণ সর্বগ্রাসী নির্দয় মাফিয়াটাও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপী মাফিয়া বসটার দুনিয়া থমকে এই মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে হারিয়ে যায়। না চাইতো ভেতরের পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বারবার, ঠিক এখন এই মুহূর্তের মতো।
সরলতার গাঢ় নীল চোখের মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছে সে কথা জানে না স্বয়ং এরিস। চাকু পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজে নড়ে চড়ে ওঠে ঈশানী। এরিসের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে ঠোঁট নাড়ায় ভীত মেয়েটা। দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে। এরিস ছাড়ল না ওকে। উল্টো এসোর তুলতুলে নরম হাত দুটোকে উপরে তুলে নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে কাচের দেয়ালের সঙ্গে আচানক চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে এরিস বলে, এখানে কেন এসেছ? পথ ভুলে। প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুণ্ঠায় আওয়াজ বের হচ্ছে না ইস্যুর কণ্ঠনালী ভেদ করে। জলের স্রোতে কাকভেজা হয়ে গিয়েছে শরীর। তার উপর এরিসের এহেন আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন। সব মিলিয়ে অন্তঃকরণ নিভু নিভু করছে ঈশানীর। এক্ষুনি রুহুটা বেরিয়ে গেল বলে। ঈশানীর ভয়ার্ত চাহনিতে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ও উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। এরিসের এরূপ কথায় তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। জড়ানো গলায় ঠোঁট নাড়িয়ে শুধালো, খেয়ে ফেলবেন মানে? কাকে? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছ আমায়। এটা অসহ্য লাগছে। তুমিও কি ম্যানুপুলেশন জানো নাকি? এরিসের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ওদিকে ওর কথার জের ধরে ঈশানী না চাইতো ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি? কতবার বলেছি আমাকে ইনোসেন্ট ব্লু আইস দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? এরিসের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহ্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়ালো ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা একটানে সরিয়ে ওর চুপসে যাওয়া একটুকুনি মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল এরিস। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে ভেতরে। তার জের ধরেই মাফিয়া বসটা গম্ভীর স্বরে বলে উঠল, আমার সামনে আসবে না একদম। নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সব সময়। এরিসের কথার পাছে নাক ফুলালো ঈশানী। তীব্র রাগে তিরতির করে কেঁপে উঠল ওর ছোট্ট নাকের ডগা, যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসের। অগত্যা রাগের তোপে খেই হারিয়ে এরিসের মুখের উপর ইস্যু বলল, আপনার সামনে কোনো দিন আসবো না বলেই তো পালাতে চেয়েছি বারবার। সেই সুযোগ দিয়েছেন একবারও। যতবার পালাতে গিয়েছি ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্টহাউসে। পেন্টহাউসের বাইরের দুনিয়াটা নরকের চাইতেও বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়াভরা ঢলঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে এরিস। দেয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে এরিসের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানীর সমগ্র মুখমণ্ডলে। এহেন জোর গতির জলের স্রোতে মেয়েটা তাকাতে পারছে না ঠিক মতো। ওর নাজেহাল অবস্থা দেখতে ভালোই লাগছে। তাই তো ওকে আরেকটুখানি জ্বালাতন করতে গ্রীবা নামিয়ে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো এরিস। এবার দুজনার মাঝে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই ছুঁই করছে। লজ্জার ভয়ে জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। ভেজার কারণে ওর সভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে এক নজর দৃষ্টিপাত করে অকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে দিল এরিস। এরিসের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়ো পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। এরিস আর বাধা দিল না ওকে। ভীত মেয়েটার মাথার উপর নিজের শুকনো টাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে বলল, যেতে পারো। এরিসের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকালো ঈশানী। পেছন না ঘুরেই রিনরিনে আওয়াজে বলল, দরজা তো বন্ধ। কিভাবে?
ঈশানীর কথা শেষ হতে না হতেই ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এরিস। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনোরূপ জবাবদিহিতা ছাড়াই ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখল দরজায়। অতপর রুড স্বরে ঈশানীকে বলল, গো অ্যাহেড। এবারে ইস্যুর হাতেই খুলে গেল দরজাটা। দরজা খুলতে না খুলতেই এরিসের তোয়ালেটা গায়ে পেঁচিয়ে এক মুহূর্তের মাঝে ভেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গার লক কেন সেট করলো এরিস? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়ানক ভুতুড়ে রুম থেকে বের হওয়ার আনন্দেই আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেরি লাইটের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বার কাউন্টারের ওদিকে মদ্যপ নারী পুরুষের উপচে পড়া ভিড়। সেদিকে অবশ্য দৃষ্টি দিল না এরিস। পরনের ওভারকোটটা খুলে তুষারের হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটর ধরে সোজা চলে গেল হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার এই বিশাল কামরার হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। তার পাশের কাউচে বসে একমনে ফোন স্কল করছে টমেটো প্রিন্স খ্যাত ড্রাগ ডিলার অ্যালেক্স জেব। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় এরিস আর তুষার। এরিসকে দেখা মাত্রই জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যঙ্গভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে উঠল টমেটো প্রিন্স। আজকের এই সিক্রেট মিটিংয়ের উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে এরিস আর ড্যানিয়েলের মাঝে সখ্যতা তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং অ্যালেক্স। এরা দুজন মিলে গেলেই ওর টমেটো সসের ব্যবসা রমরমা। সে যাই হোক, আপাতত এরিস আর ড্যানিয়েলের কথোপকথনের পালা। সামনে এগিয়ে গিয়ে ড্যানিয়েলের মুখোমুখি কাউচের উপর পায়ের উপর পা তুলে গা ছড়িয়ে বসল এরিস। অ্যালেক্স জোরপূর্বক হেসে এরিসের মাঝের গুমোট ভাব ভাঙতে বেশ উৎসুক কণ্ঠে বলল, ওহো রিস্কা, তুমি যে সত্যি আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর এ পাইথন লিডার। ড্যানিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলল, তুমি তো এটাও বলনি যে আমি ছাড়া আরও একজন ইনভাইটেড এখানে। তাহলে অন্তত রিভলভারটা ঠিকঠাক লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইল ওকে। চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, আহা রিস্কা, এখানে সমঝোতার কথা হচ্ছে। তুমি কেন অযথা এসব বন্দুক টন্দুক টেনে কথা বলছো বলো তো? আমি এসেছি কারণ ডিলটা আমার সাথেই হচ্ছে মিস্টার এরিস। আমি তোমাকে এমন কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলল ড্যানিয়েল। লোকটা এরিসের চেয়ে বয়সে বড় হবে, তবে নির্মেদ পেট আর শরীরচর্চার মাধ্যমে তৈরি করা কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকঠাক অনুমান করা দুষ্কর। ওর ঠোঁটের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটার দিকে এক পল চেয়ে স্পষ্ট গলায় এরিস বলল, প্যাঁচানো কথা শোনার সময় নেই আমার, সরাসরি ডিলে আসুন। ঠোঁট উল্টালো ড্যানিয়েল, কিঞ্চিত কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা যে ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই এরিসের। তাই আপাতত চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে দিল এরিসের নিকট। এরিস সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে। অতপর বক্সটা খুলে এগিয়ে দিল এরিসের নিকট। বক্সটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে এরিস ঠোঁট বাঁকিয়ে হাসল কিঞ্চিত। পরক্ষণেই নিজের বাজ পাখির মতো সূক্ষ্ম দৃষ্টিযুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে বলল, ব্লাড ডায়মন্ড? সন্দেহ আছে? আছে তো। এরিসের বলতে বাকি তৎক্ষণাৎ চকচকে সুনিপুণ শ্বেতরঙা ডায়মন্ডটা বক্স থেকে তুলে আস্তে করে কাচের টেবিলের উপর রাখল ড্যানিয়েল।
অতঃপর পকেট থেকে ছোট্ট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝ বরাবর ক্ষত করে রক্ত বের করে আনলো একটানে। সেই রক্তাক্ত হাতটা নিয়ে রাখলো ডায়মন্ডের উপর। হাত বেয়ে তাজা রক্তের 2-1 ফোঁটা ডায়মন্ডের উপর গড়িয়ে পড়তেই স্বচ্ছ পানির মতো হীরকখণ্ডটি মুহূর্তেই ধারণ করল টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা সকলের চোখের সামনেই ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করে। পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর এরই সহ এখানে উপস্থিত সবাই ভালো মতোই জানে এটা। এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই। টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাতে চেপে ধরে পুনরায় ভ্রুচিয়ে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। টকটকে লাল অপার্থিব রত্নখনিটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে তপ্তশ্বাস ছাড়ি এরিস। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। পায়ের উপর পা তুলে বসল এরিস। রাশভারী আওয়াজে জিজ্ঞেস করল, বেশ, বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল মুহূর্তেই কুঁচকে এলো এরিসের। তীক্ষ্ণ ভাঁজে সংকুচিত হলো ভ্রুযুগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গম্ভীরতা টানল এরিস। সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করেই জানি কোনো এক বিশেষ কারণে মেয়েটাকে এখনও কোথাও পাঠাওনি তুমি। অন্য কিছু বলুন, ওকে বেচব না। কেন বেচবে না? আফটারঅল শি ইজ ইউর প্রপার্টি। ও যে তোমাকে ব্লাড ডায়মন্ড এনে দিতে পারে সেটা কি তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে উঠেছে ড্যানিয়েল। কর্ধ ঠেকানোর পায়তারা করে এরিসকে শান্ত কণ্ঠে বোঝাতে চাইল লোকটা। তবে ইতিমধ্যে ড্যানিয়েলের কথায় ফুঁসে উঠেছে এরিস। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর স্থির মস্তিষ্কে। ভেতরে কর্ধের দাবানল তবুও সামনাসামনি স্থির থেকে দাঁতের মাঝে দাঁত পিষল এরিস। বলল, সম্পদ আর সম্পত্তির পার্থক্যটা জানেন তো মিস্টার হ্যারিসন? সম্পদ হলো সেই জিনিস যেটা নিজের মতো করে উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কোনো দিন বিক্রি কিংবা অন্যের হস্তগত করা সম্ভব নয়। আর ওই মেয়েটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। ডিল ক্যান্সেল। একনাগাড়ে কথা শেষ করে উঠে দাঁড়ায় এরিস। সামনের দিকে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল, মেয়েটা যে একান্তই তোমার সম্পদ তার প্রমাণ কোথায়? আমি যদি তুলে নিয়ে আসি ধরে রাখতে পারবে তো? ফের ঘাড় ঘোরালো এরিস। ড্যানিয়েলের মুখের উপর একটা বিদ্রুপাত্মক হাসি ছুড়ে দিয়ে বলল, তুলে আনা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছায়াও স্পর্শ করে দেখাবেন মিস্টার হ্যারিসন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হাসির জোয়ারে ঠোঁট বাঁকিয়ে ড্যানিয়েল কথাটা বলল এরিস আর চাইল না সেদিকে। লম্বা পা ফেলে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। এরিস দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে তুষারও। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে ছুটতে ছুটতে করিডোরের মাঝে ওদের পথ আটকায় অ্যালেক্স। সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলে, কি বাড়াবাড়ি শুরু করেছো তুমি রিস্কা? এক্সকিউজ মি, কোনটা বাড়াবাড়ি? একটা তুচ্ছ মেয়ের জন্য বারবার ব্লাড ডায়মন্ডের অফার হাতছাড়া করছো। ড্যানিয়েলের মতো বিষধর গোখরাকে খেপিয়ে দিচ্ছ, এটা বাড়াবাড়ি না? অ্যালেক্সের এত কথার পাছে ভাবলেশহীন কণ্ঠে এরিস বলল, ইটস টোটালি মাই চয়েস। রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়ল না অ্যালেক্স, উল্টো জোর গলায় বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যে একটা মেয়েকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলেছ, সেটা কি এখনও বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছো না? এই দুর্বলতা তোমার পাইথন প্যারাডাইস, তোমার মাফিয়া সাম্রাজ্য, এমনকি তোমার জীবন সব কিছুকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা একবারও ভেবে দেখেছ কি? অ্যালেক্সের প্রতিটা কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল এরিসের মস্তিষ্কে। প্রতিটা কথার জোরালো প্রতিধ্বনিতে ভেতরে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে ওর।
আগ্নেয়গিরির দাবানলের মতোই জ্বলন্ত অঙ্গারে ঝলসে যাচ্ছে বক্ষস্থল। তবুও বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চোয়াল শক্ত করে জবাব দিল এরিস, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এরিস ইউভান কারোর প্রতি দুর্বল নয়। এখন পথ ছাড়ো, নয়তো আজকের পর থেকে জ্ঞানের বাণী বিলানোর জন্য এই চেহারাটাই অক্ষত থাকবে না তোমার। ঢকাত করে শুষ্ক ঢোক গিলে তৎক্ষণাৎ সরে দাঁড়ায় অ্যালেক্স। অ্যালেক্স সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় এরিস। সন্ধ্যা তিমিরের পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল দিনের শেষ প্রহরের নিয়ন আলো রশ্মিটুকু। সারাদিন অল্প অল্প তুষারপাতের ফলে বরফের মসৃণ চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। কাচের দেয়ালগুলোতে শিশির বিন্দুর ন্যায় জমে আছে গলিত বরফ কণা। ঈশানী আর ফ্লোরা কিচেনেই ছিল, টুকটাক কথা নিয়ে হাসাহাসি করছিল ওরা। তখনই মেন গেট খুলে পেন্ট হাউসে প্রবেশ করে এরিস। ওর চেহারায় ক্ষুব্ধতা স্পষ্ট। এরিস লাউঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গে থেমে যায় হাসির রোল। এরিসের অগ্নিমূর্তি দৃশ্যগত হতেই ভয়ে জড়সড় হয়ে কাউন্টারের এক কোণে দাঁড়িয়ে পড়ে ঈশানী আর ফ্লোরা। আজ আর সোজা উপরে গেল না এরিস, উল্টো মাঝপথে দাঁড়িয়ে লাউঞ্জের এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে লাগলো ঈশানীকে। এক পর্যায়ে ওর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখা পেল সরলতার। কিচেন কাউন্টারের এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখ মুখে ভেসে উঠেছে স্পষ্ট আতঙ্ক। সেসবের ধার ধারল না এরিস। এগিয়ে গিয়ে শক্ত হাতে কবজি চেপে ধরল ওর। আচানক ঘটনায় চোখ তুলে এরিসের পানে চাইল ঈশানী। ওর চেহারার স্পষ্ট কাঠিন্যতা উপলব্ধি করে কান্না ভেজা কণ্ঠে কাকুতি স্বরে বলে উঠল, কী ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন? কি ভুল করেছি আমি? ঈশানীর কথায় কোনোরূপ জবাব দেয় না ইরিস। উল্টো ওকে টানতে টানতে নিয়ে যায় দোতলার অফিস কক্ষের স্টোর রুমে। রুমটা ছিল অন্ধকার আর ভীষণ ঠান্ডা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনিক জিনিসের ধ্বংসস্তূপ। তার মাঝে টেনে হিঁচড়ে ঈশানীকে নিয়ে এলো এরিস। মেয়েটার পরনে কোনোরূপ গরম কাপড় নেই, তাও সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না ইরিস। ও একটানে ইস্যুর গলার ওড়নাটা কেড়ে নিয়ে রাগের টোপে গজরাতে গজরাতে একটা ভাঙা স্ট্যান্ডের হেডবোর্ডের সঙ্গে হাত দুটো ওড়না দিয়ে বেঁধে দিল ঈশানীর। নিষ্ঠুর লোকটার কাণ্ডে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল ক্রন্দনরত মেয়েটা। কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে বলল, কি করেছি আমি? কেন বেঁধেছেন এভাবে? এখানে খুব ঠান্ডা, আমার শীত করছে, ছেড়ে দিন দয়া করে। ঈশানীর কথা যেন শুনেও শুনল না এরিস। ও নিজের মতো করে ইস্যুর হাত দুটোকে বেঁধে ঘুটঘুটে অন্ধকারের মাঝেই ওকে রেখে বিনা বাক্যে বেরিয়ে গেল স্টোর রুম থেকে। এরিসের যাওয়ার পানে চেয়ে এখনও একনাগাড়ে চেঁচাচ্ছে ঈশানী। আকুতি মিনতি করে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছে ও, অরণ্য, যাবেন না দয়া করে, অন্ধকারে ভয় করে আমার, এখানে অনেক ঠান্ডা, আমি তো মরে যাব, দয়া করুন, কেন এমন অহেতুক শাস্তি দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? দরজার বাইরে দাঁড়িয়ে পাছে ফেলে আসা ক্রন্দনরত ঈশানীর আকুতি ভরা কণ্ঠস্বর শুনতে পেয়ে আহত কণ্ঠে বিড়বিড়ায় এরিস, কিছুই করনি তুমি, আর না তো আমি তোমাকে শাস্তি দিচ্ছি, আমি তো স্রেফ নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, তোমার প্রতি দুর্বল না হওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য। রাতজাগা শ্রীগালা নেকড়ে শাবকের হাউলিংয়ে জানান দিয়ে যায় এখন মাঝরাত্রির। সেই সন্ধ্যা রাতে ইস্যুকে ওভাবে অন্ধকার স্টোর রুমে আটকে রেখে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না এরিস। অগত্যা তখনই তুষারকে আদেশ করে ঈশানীকে মুক্ত করে দিতে। আর এখন এই মুহূর্তে পাইথন লিডার এরিস ইউভান নিজের ঘুম বিসর্জন দিয়ে নিচতলার 12 বাই 12 ফিটের ছোট্ট কামরার সামনে শটান দাঁড়িয়ে আছে। তার নিষ্প্রভ অক্ষিযুগল রুমের ভেতরে নিবদ্ধ। সেথায় এক অপরূপা সুন্দরী ঘুমিয়ে। এলোমেলো তার ঘুমের ভঙ্গিমা। তার চেয়েও অবাক করা বিষয়, মেয়েটা চেয়ারে বসে টেবিলে মাথা এলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে।
অথচ একটু নড়লেই মাথাটা টেবিল থেকে পড়ে ঘুম ছুটে যাবে এমন অবস্থা। চোখের কোণে জলকণা জমে আছে এখনও, হয়তো কেঁদেছিল খুব। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ তুলে সেকেন্ড, মিনিট, ঘন্টা নিঃশব্দে অতিবাহিত হয় সেভাবেই। তবুও চোখ জুড়ায় না ইরিশের। মাফিয়া বসের হৃদয়ে বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসেরা ক্লান্ত হয় না মোটেই। অবশেষে উপায়ন্তর না পেয়ে ডক্টর মাদভের নাম্বারে কল দিল এরিস। বুকের বাম পাশটায় অযাচিত হাত বুলিয়ে বলে উঠল, ডক্টর, আই থিঙ্ক আই নিড এ হার্ট সার্জারি। এরিসের কথায় পুরোপুরি তন্দ্রাভাব কেটে গেল ডক্টরের। তিনি হকচকিয়ে উঠে বললেন, হোয়াট হ্যাপেন রিশকা? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সামটাইমস মাই হার্ট বার্নস লাইক হেল, or sometimes it beats so fast. ডক্টর মাদভেয়ের জানা মতে এরিসের কোনো হৃদরোগের সমস্যা নেই। তাই সন্দেহের বশে তিনি হুট করেই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে বসলেন, ডিড ইউ ফল ইন লাভ অর সামথিং? ডক্টর মাদভেয়ের কথাটা পুরোপুরি শুনল না এরিস। তার আগেই ছুটে গেল ঘুমের ঘোরে নড়ে চড়ে ওঠা ঈশানীকে পড়ে যাওয়ার হাত থেকে সামলাতে। অসাবধানতায় টেবিল থেকে পড়েই যাচ্ছিল ওর মাথাটা। ঠিক তখনই হাত বাড়িয়ে ওর নরম তুলতুলে গালের অগ্রভাগ হাতের তালুতে তুলে নেয় ইরিশ। সেভাবেই ওর মাথাটা আলগোছে সামলে রেখে ঘুমন্ত মেয়েটার আদরে মুখের পানে চেয়ে হিসহিসিয়ে বিড়বিড়ায় নির্ঘুম মাফিয়া বস। সফট অ্যান্ড ইনোসেন্ট। কোনো এক নামহীন জগতের আকাশ বাতাস ছাপিয়ে হৃদগহীনে হানা দেয় তখন অযাচিত কিছু গানের লাইন। যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।